রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দেশের উপকূল অতিক্রম করেছে। সমুদ্র বন্দরে 4 নম্বর সংকেত নামিয়ে এখন 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সূর্যের দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। তালুকদার বিপ্লব এবং ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি এরই মধ্যে নিম্নচাপে রূপ নিয়েছে। এতে সাগর উত্তাল রয়েছে, যার প্রভাব পড়েছে উপকূলীয় এলাকাসহ সারা দেশ। খুলনায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে করে মাছ ফলাইছি, এখন এই মাছের সব তলিয়ে গেছে। চট্টগ্রামে দুদিনের টানা বৃষ্টিপাতে কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার, হালিশহর সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং সহ বিভিন্ন প্রচারণা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে যে 17টি পাহাড় রয়েছে, বাইজিৎ থেকে ফুজারহাট সিডিএ লিংক রোডে যে নতুন করে যে 16টি পাহাড় ঝুঁকিপূর্ণ হয়েছে, এ সকল এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃষ্টিতে বরিশালের প্রধান প্রধান সড়ক সহ নগরীর অনেক এলাকা পানির নিচে। বৈরী আবহাওয়ায় ভোর 5টা থেকে স্থানীয় রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। প্রায় জায়গায় পানি উঠছে, কারিয়াগঞ্জ জানা পাউদনি তো আমার ডুবে যায় পানিতে। বুঝি নাই যে আবহাওয়া এত খারাপ, এখন আইসা তো বিপদে পড়ছি, লস চলছে না। গভীর নিম্নচাপের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় শিমুলিয়া, কাঁঠালবাড়িয়া নৌ রুটেও ফেরি চলাচল বন্ধ। প্রায় দিনভর বৃষ্টিপাতে সূর্যের দেখা মেলেনি। রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। গাড়ি পাশ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে ঢেউয়ে দোকানের ভিতরে পানি চলে যায় অনেক সময়। ড্রেন করে লাভ কি হলো? এত কিছু করার পরেও তো পানি এখানে জমতেছে না। এই বৃষ্টিপাতটা হবে যতক্ষণ এটার প্রভাব থাকবে, এবং আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকে আবহাওয়া ভালো হতে থাকবে। এমন অবস্থা আরও একদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছেন না আলু ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারে এখনও আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়ত থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। অস্বাভাবিক বেড়ে যাওয়া সবজির বাজারেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থির রয়েছে মাছ, মাংসের দামও। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এখনও নিয়ন্ত্রণহীন আলুর দাম। রাজধানীর বাজারে 40 থেকে 45 টাকার নিচে কিনতে পারছেন না ক্রেতারা। ফলে সরকার নির্ধারিত 35 টাকার দর কাগজে রয়ে গেছে। 38 টাকা আমাদের কেনা পড়ছে, কিন্তু পাইকারি বাজার থেকে কোনো স্লিপ দিচ্ছে না। 5 দিন পর দোকানে আলু তুলছি, 42 টাকা 40 টাকা বিক্রি করতেছে। সরকার তো বলে যাওয়ার পরে ভালোভাবে মনে ওঠারও করতেছেন। পাশাপাশি বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। করেন 5 লিটার তেল আমাদের কিনা পড়তেছে 525 টাকা, আমরা 530 টাকা বিক্রি করি। আলুর পাশাপাশি ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলেছে সবজির দাম। তবে শীতকালীন সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। দ্রুতই দাম কমার আশা করলেও এসব সবজি এখনও ক্রেতাদের ক্রয়সীমার বাইরে। ঝিঙ্গা, পেঁপে, করলা, বরবটি এগুলা সবই 10-15 টাকা কমছে। যেরকম আয় করি ওই অর্থে যদি আমরা বেশি দামে কিনতে হয় তাহলে তো আমরা হিমশিম খাই যাই। তবে মাছের দাম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। বাজারে মিলছে হরেক রকমের নদীর মাছও। মাছের বাজার তো একটু যথেষ্ট কম, একটু না যথেষ্ট কম মাছের বাজার। সবজির বাজার তো আগুন। আইর মাছ 700 টাকা, 600 টাকা, ওরা 400, 500, পোয়া মাছ 500, বাতাসি মাছ 500, কাজলি 700। এদিকে রাজধানীর মাংসের বাজারেও দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস 580 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই জানিয়েছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আলাপকালে এ কথা জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেওয়া যায় সে লক্ষ্যে মিয়ানমার কাজ করছে বলে চীনকে তারা জানিয়েছে। মিয়ানমার চীনকে কি বলেছে তার চেয়ে রোহিঙ্গাদের ফেরাতে চীন মিয়ানমারকে কি বলেছে তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তার মতে, মিয়ানমারের আশ্বাস বিশ্বাসযোগ্য নয়। চীন কি বলেছে সেটা হলো এখানে গুরুত্বপূর্ণ। চীন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে যে মিয়ানমার এই কথা বলেছে, কিন্তু আমি বেশি আগ্রহী জানতে যে চীন মিয়ানমারকে কি বলেছে এবং কতটুকু চাপ দিয়েছে। কারণ মিয়ানমার এ ধরনের কথাবার্তা বলেই যাচ্ছে সবসময়, গত 3 বছর যাবতই বলছে। তারা তো সবসময় বলছে যে তারা তাদের যে লোক যারা তাদেরকে তারা ফেরত নেবে, কিন্তু ফেরত নেওয়া তো কোনো ধরনের কোনো পরিবেশ তারা সৃষ্টি করেনি। আজ মহা অষ্টমী। এর আগে শুক্রবার সকালে সপ্তমী বিহিত পূজার শেষে দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। তবে করোনা মহামারীর কারণে মণ্ডপে না যেয়ে পূজা উদযাপন কমিটির নির্দেশনায় সরাসরি সম্প্রচার দেখে ঘর থেকেই অঞ্জলি দিয়েছেন বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীরা। অঞ্জলি দেওয়া শেষে করোনা মোকাবেলা আর বিশ্ব শান্তি কামনায় দুপুর 12টায় বিশেষ প্রার্থনা করা হয় মন্দিরে মন্দিরে। মারুফা রহমানের প্রতিবেদন। মহাসপ্তমীর সকালে 9টি গাছের পাতা আর শুদ্ধ জলে স্নান করিয়ে বিহিত পূজায় দেবীর আরাধনা চলে। সপ্তমীর দিনে দেবী হলেন সার্বজনীন, আর ভক্তরা কুড়াতে এলেন তার আশীর্বাদ। জানি না, হয়তো আজকেই প্রথম, আজকেই শেষ এই পূজায় আমরা মায়ের দর্শন করতে আসলাম। অনেকেই ঘরে বসে দিবে, আবার অনেকেই এখানে আসবে। যারা এখানে আসবে, কেন্দ্রীয় পূজা মণ্ডপ যারা এখানে আসবে, তাদেরকে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমরা এই অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করব। এবছর দেবীর আগমন দোলাই চড়ে, যার অর্থ মহামারীর আশঙ্কা। তাই করোনা থেকে বাঁচতে আর বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেছেন দুর্গতি নাশিনীর ভক্তরা। এবার মায়ের দোলাই চড়ে ফল কিঞ্চিৎ অশুভ, যা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি। মায়ের কাছে কায় মনোবাক্যে আমাদের প্রার্থনা, মা যেন সকল অশুভ শক্তি বিনাশ করেন। এবছর উৎসব না হলেও ভক্তরা সারা বিশ্বের মতোই তা মেনে নিয়ে দিয়েছেন মনের অঞ্জলি। মায়ের কাছে একটাই চাওয়া যে দেশের এরকম পরিস্থিতির মধ্যে মা যেন সবাইকে অনেক সুস্থ করে দেয়। মায়ের আগমনের মাধ্যমে উনি যেভাবে অসুরকে বধ করেন, সেভাবে আমাদের জীবন থেকে করোনাকেও দূর করবেন। মায়ের কাছে একটাই চাওয়া যেন মায়ের সাথে সাথে সবকিছু মহাবিশ্ব করোনা থেকে যেন আমরা সবাই একটু সুস্থ থাকতে পারি। করোনা মহামারীর কারণে এবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশন এবং ফেসবুকে। ভক্তদের বাসায় বসেই অঞ্জলি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কলকাতার বাঙালির কাছে দুর্গা পূজা মানেই একটি আবেগ, যাকে কেন্দ্র করে উঠে আসে অনবদ্য সব শিল্প ভাবনা। এবারে পূজার বাজেটে ঘাটতি থাকলেও কমতি ছিল না শিল্প ভাবনার। গেল কয়েক মাস ধরে ভারতে যা ঘটেছে তার ভিত্তিতেই পূজার থিম সাজিয়েছে কলকাতার বারোয়ারি পূজা মণ্ডপগুলো। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতার বাঙালির কাছে দুর্গাপূজা মানেই একটা আবেগ, যাকে কেন্দ্র করে উঠে আসে অনবদ্য সব শিল্প ভাবনা। এবারের পুজোর বাজেট ঘাটতি থাকলেও তার ব্যতিক্রম ঘটেনি। গত কয়েক মাস ধরে ভারতবর্ষে যা ঘটেছে তার ভিত্তিতেই পুজোর থিম সাজিয়েছেন কলকাতার বারোয়ারি পুজো মণ্ডপগুলো। তার মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের বরিশা ক্লাব। করোনাকালে তাদের থিম মারির দেশে ত্রাণের বেশে, অন্নপূর্ণার ভেলায় ভেসে। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের অসহায়তার রূপ দেখেছে ভারতবাসী। ভিন রাজ্যে কাজ করে বা মাথার উপর ছাদ হারিয়ে
হাজার হাজার কিলোমিটার পার করে শ্রমিকরা পাড়ি দিয়েছিল গন্তব্যে। অনেকে প্রাণও হারিয়েছেন খাবারের কষ্টে, জলের কষ্টে। তো আমরা চেষ্টা করছি সেই ব্যথা কিংবা সেই দুঃখটাকে মানুষের কাছে আমাদের এই প্রতিমার উপস্থাপনার মধ্যে দিয়ে, প্যান্ডেলের উপস্থাপনার মধ্যে দিয়ে পৌঁছে দেওয়ার জন্য। এখানে দুর্গাকে দেখা যাবে অন্য রূপে। দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে নয়, তাই দেবীর হাতে কোনো অস্ত্র নেই। দেবী এখানে এক পরিযায়ী শ্রমিকের বেশে, যে খিদের জ্বালায় সন্তান কোলে নিয়ে ত্রাণের আশায় ঘুরছে দৌড়ে দৌড়ে। পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন এবারে তাদের বাজেট বেশি নয়, তাই বাঁশ এবং চট দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই অভিনব চিন্তাভাবনা। এই যে দক্ষিণ কলকাতার বরিশা ক্লাবের এবারের যে থিম, সেটাই বোঝা গেল যে ত্রাণ এবং পায়ে হেঁটে কষ্ট করে যে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের দিকে এসেছিল, সেই চিত্রকেই, সেই ভাবনাকেই তুলে ধরেছে এখানকার শিল্পী রিন্টু দাস। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এর আগে আয়োজিত শেষ ডিবেটে করোনা ভাইরাস, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও মার্কিন বর্ণবাদ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বাকযুদ্ধ আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক ও সুশৃঙ্খল বলে মনে হয় বিশ্লেষকদের। সিএনএনের জরিপ বলছে এবারের বিতর্কে জিতেছেন বাইডেন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। 3 নভেম্বর মার্কিন নির্বাচনের পূর্বে টেনেসির ন্যাশভিল ইউনিভার্সিটিতে আয়োজিত হল ট্রাম্প বাইডেনের চূড়ান্ত বিতর্ক, যার মডারেটর ছিলেন এনবিসি নিউজের ক্রিস্টিন ওয়াকার। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিতর্কের শুরুতেই জানান, 1 সপ্তাহের মধ্যেই কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা আসতে যাচ্ছে। কিন্তু বাইডেনের দাবি, ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। বিতর্কে প্রশ্ন ওঠে ট্রাম্পের কর পরিশোধ ও চীনা ব্যাংক অ্যাকাউন্ট থাকা নিয়ে। আর এ আলোচনায় বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও করেন ট্রাম্প। আমি একজন ব্যবসায়ী, আমার অনেক ব্যাংক অ্যাকাউন্ট। চীনা ওই অ্যাকাউন্ট 2013 সালের। আমি লাখ লাখ ডলার প্রিপেড ট্যাক্স দিয়েছি। আর বাইডেন ও তার ছেলে মিলে রাশিয়ার কাছ থেকে $3.5 মিলিয়ন নিয়েছে। বিশ্বের কোনো দেশ থেকে আমি একটি পয়সাও নেইনি। ট্রাম্প 4 বছর ধরে শুধু বলেই যাচ্ছেন, কিন্তু এখনো নিজের ট্যাক্স রিটার্ন দেখালেন না। এছাড়া জলবায়ু ইস্যুতে ট্রাম্প বলেন, রাশিয়া, চীন ও ভারতের বাতাস নোংরা। প্যারিস জলবায়ু চুক্তির নামে লাখো ডলার নষ্ট করতে নারাজ তিনি। একই সঙ্গে বিতর্কে উঠে আসা মার্কিন স্বাস্থ্য বীমা, বর্ণবাদ ও অভিবাসন ইস্যুতেও একে অপরের প্রতি দোষারোপ অব্যাহত রাখেন ট্রাম্প ও বাইডেন। 1.5 ঘন্টার বিতর্কে ট্রাম্প বাইডেনের চেয়ে কিছু বেশি সময় কথা বললেও সিএনএনের জরিপ জানিয়েছে এবারের বিতর্কে জিতেছেন জো বাইডেন। নাহিদ জিহান, নিউজ 24। রাজধানীর গাবতলীর দুর্ভোগ কমাতে তুরাগ নদীর ওপর বর্তমান সেতুর পাশে নির্মিত হচ্ছে 8 লেনের নতুন ব্রিজ। প্রকল্প বাস্তবায়িত হলে 12 লেন বিশিষ্ট সেতু দিয়ে যাতায়াত করবে যানবাহন। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, আসছে ডিসেম্বরে শুরু হবে প্রকল্পের কাজ। সেক্ষেত্রে আগামী বছর অন্য জায়গায় সরতে পারে গাবতলীর গরুর হাট। বাবুন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইসাদ সোহেল। রাজধানীর গাবতলী দেশের প্রায় সব জেলা থেকে ঢাকায় যাতায়াতের অন্যতম পথ। কিন্তু দীর্ঘদিন ধরে তুরাগ নদীর উপরের আমিনবাজার সেতু ভোগাচ্ছে দুপাশের যানবাহন যাত্রীদের। 1972 সালে নির্মিত 4 লেনের এই সেতু ঠিক সামাল দিতে পারছে না যানবাহনের চাপ। এখন দিনের বেলা দুর্ভোগ কম হলেও রাতে এই সেতু পার হতে গতি কমে যানবাহনের, বাড়ে বিড়ম্বনা। অসুবিধা হয়, বড় হলে ভালো হতো। এখানে যাইতো জাম লাগে, আইতো জাম লাগে। পণ্যবাহী যে যানবাহনগুলো, এই গাড়িগুলো মূলত রাতে 10টার পরেই চলে। আর এই গাড়িগুলো যখন চলে, ব্রিজের উপরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, না জানি কখন ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। গাবতলী বাস টার্মিনালের সঙ্গেই গরুর হাট। বিশেষ করে কোরবানি ঈদের যাতায়াতে আরো বেশি ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দীর্ঘদিন হলেও স্বস্তির পথ খুলছে। 4 লেনের সেতুর পাশে নতুন 8 লেন বিশিষ্ট সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। গাবতলীতে হেতুক যানজট তৈরি হয়, সেতুটা ন্যারো এবং 10 লেনের সড়ক হঠাৎ করে গিয়ে 4 লেনের সেতুতে গিয়ে পড়েছে। এই কারণেই সরকার এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। আশা করি আমরা ডিসেম্বর থেকেই
এই বহুল প্রত্যাশিত গাবতলী আমিনবাজার সেতুর কাজ শুরু করব। গাবতলী আমিনবাজার সেতু তখন হবে 12 লেন বিশিষ্ট, থাকবে পথচারী বান্ধব ফুটপাত, যানবাহন ইউটার্ন নেয়ার ব্যবস্থা। ব্রিজ পার হয়ে আলাদা ওড়াল সড়কে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন যাবে সরাসরি গাবতলী বাস টার্মিনালে। আর এই সেতুর কারণে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে বর্তমানের গাবতলী গরুরহাট। সেতু থেকে সরাসরি একদম টার্মিনাল ঢুকবে, তাদের জন্য আলাদা আলাদা লেন এবং এলিভেটেড অংশ। আবার যারা সরাসরি ঢাকা শহরে চলে তাদের জন্য আলাদা লেন। এটা গরুরহাটের দিকে হবে। গরুরহাট আমাদেরকে বিভিন্ন জায়গায় করতে পারি, বাট আমাদের তো সেতু লাগবে। আগামী গরুরহাটও হবে, বাট আরও পরে হয়তো এটা শিফট করার প্রয়োজন হবে। রাজধানীর যানজট কমাতে সদরঘাট, টঙ্গী, গাবতলী, সাভার নিয়ে প্রস্তাবিত ইনার রিং রোডের সঙ্গে যুক্ত থাকবে 12 লেনের নতুন সেতু। এখনো বেশ অপরিকল্পিত অপরিচ্ছন্ন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে ঢোকার এই প্রবেশদ্বার। আর তাই এই তুরাগ নদীর উপরে 8 লেনের ব্রিজ হওয়ার পর এই পুরো এলাকায় যানজট দুর্ভোগ কমে স্বস্তি ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও অন্তত 3 বছর, অর্থাৎ 2022-23 সাল পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। আরও সংবাদ নিয়ে সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এবং জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরা অ্যাপার্টমেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষে এই প্রতিবাদ জানান। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলা করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পীর হাবিবের বাসা যে হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা, এ ব্যাপারে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকালও কথা বলেছি। তিনি আমাকে বলছেন যে বিষয়টি আমাদের নলেজে আছে এবং আমরা আমাদের সংশ্লিষ্ট তদন্ত দল এখানে সঠিক তদন্ত করে তদন্তে যা আসবে সেই হিসাবে আমরা ব্যবস্থা নেব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ধর্ষণের প্রতিবাদে সমাবেশ পরবর্তী মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে দলের নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে যেতে চাইলে তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1586 জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট 5781 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,96,413 জনে। 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে আরও 1533 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা 3,12,065 জনে দাঁড়িয়েছে। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন সবচেয়ে নাজেহাল ইউরোপ। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে 41,000 মানুষ। এছাড়াও হটস্পট হিসেবে যুক্তরাজ্যে 21,000, স্পেনে 20,000 এবং ইতালিতে 16,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। অবস্থায় ফ্রান্সের রাত্রিকালীন কারফিউ আরও বেশি সংখ্যক এলাকা জুড়ে জারির সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপ জুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। ভারতেও আক্রান্ত ও মৃতের হার একইভাবে ঊর্ধ্বগতি।
করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা এবং জেলা হাসপাতালগুলোতে আইসিইউ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন চান চিকিৎসা বিশেষজ্ঞরা। পাশাপাশি আইসিইউ পরিচালনার জন্য দ্রুততার সঙ্গে জনবল তৈরির দিকেও সরকারের মনোযোগী হওয়া উচিত বলে অভিমত তাদের। তারা বলছেন, সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে শতভাগ। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। প্রকৃতির হিসেব বলছে শীত আসি আসি করছে। শীত প্রধান দেশগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায়, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হানার শঙ্কাও বাড়ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ গ্রহণে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরাও বলছেন, শীতের সময় নানা উৎসব আয়োজনের কারণে জনসমাগম বেড়ে যায়। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা যেখানে খুব বেশি সম্ভব হচ্ছে না, রাস্তাঘাটে সম্ভব, কিন্তু বাজারে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটা হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে বাসের যে স্ট্যান্ড গুলো আছে, যারা লক্ষণযুক্ত তাদেরকে পরীক্ষা করে আইসোলেশন করা এবং তাদের বন্ধুদের এবং স্বজনদেরকে কোয়ারেন্টাইন করা, এই কাজটি সবচেয়ে বেশি জরুরি। সরকার যদি সহায়তা না করে, স্বাস্থ্য বিভাগ যদি সহায়তা না করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে রোগী খুঁজে তাকে যদি আমরা আইসোলেশন না করি, তাহলে কিন্তু সংক্রমণটা বাড়তেই থাকবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ক্ষেত্রে অনেক দুর্বলতা কাটিয়ে উঠেছে দেশ। তবে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা বাড়াতে পারলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা অনেকটা সহজ হয়ে উঠতে পারে। জেলা লেভেলে একটা করে আইসিইউ থাকতে হবে। এখন এই নির্দেশনা কতটুকু প্রতিপালিত হয়েছে সেটা দেখতে হবে। উপজেলা লেভেল পর্যন্ত প্রত্যেকটা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকতে হবে। চিকিৎসক ও নার্সদেরকে খুব দ্রুত আইসিইউ চালাবার জন্য দ্রুত প্রশিক্ষণ নিয়ে ফেলতে হবে। 1 মাসের প্রশিক্ষণ হোক বা 2 মাসের প্রশিক্ষণ হোক এই সময়টাতে, কারণ আইসিইউ যত আছে তত প্রশিক্ষিত জনবল কিন্তু নেই। করোনা টেস্টের পরিধি বাড়াতে হবে। তৃণমূল পর্যায়ে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে হবে। সারা দেশে একটি করোনা জরিপ করে দেশে করোনার সত্যিকারের চিত্রটি তুলে ধরতে হবে। গত কিছুদিনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত 8 মাসে আক্রান্তের সংখ্যা প্রায় 4 লাখ, আর মারা গেছে 5,500-এরও বেশি মানুষ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। প্লাজমা থেরাপি করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যুর ঝুঁকি কমাতে পারে না। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল BMJ-র গবেষণা নিবন্ধে বলা হয়েছে, কোভিড-19 থেকে সেরে ওঠা ব্যক্তির অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমা আক্রান্ত রোগীর দেহে প্রয়োগ করেও মৃত্যু ঝুঁকি কমানো যায়নি। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই প্লাজমা সামান্যই কার্যকর বলে দেখা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া 400-র বেশি কোভিড-19 রোগীর ওপর ট্রায়াল চালিয়ে গবেষণাটি করা হয়। করোনা ভাইরাসের সংক্রমিত রোগীদের চিকিৎসায়ও কয়েকটি দেশে এই প্লাজমা থেরাপি ব্যবহার চলছে। মার্কিন হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসার প্রথম ওষুধ হিসেবে রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে কিশোরদের যুক্ত করেছে মার্কিন কোম্পানি ফাইজার। আর তৃতীয় ধাপের পরীক্ষার অনুমতি পেল ভারতের কোভ্যাক্সিন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা রোগীদের শরীরে তেমন কোনো প্রভাবই ফেলতে পারে না রেমডেসিভির, সম্প্রতি এমনটাই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু WHO-র বক্তব্যের তোয়াক্কা না করেই হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য রেমডেসিভিরকে প্রথম ওষুধ হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। একই দিনে ভ্যাকসিন পরীক্ষায় কিশোরদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার। টানা কয়েক মাস প্রাপ্তবয়স্কদের উপর পরীক্ষা চালানোর পর কমপক্ষে 3000 কিশোর কিশোরীদের এই ট্রায়ালে যুক্ত করা হবে। এদিকে তৃতীয় ধাপে ট্রায়ালের অনুমতি পেয়েছে ভারতের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাস থেকে শুরু হবে এ ট্রায়াল। তবে করোনা রোগীদের ওপর প্লাজমা প্রয়োগে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে না বলে জানিয়েছে ভারত। প্লাজমা পদ্ধতিতে করোনা রোগীকে মুমূর্ষু অবস্থা বা মৃত্যু থেকে বাঁচানো যায় না বলেই দেখা গেছে দেশটির সাম্প্রতিক এক গবেষণায়। নিবিড় আমিন, নিউজ 24।
এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়। শুক্রবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে রায়পুরার সরকারি রাজু অডিটোরিয়ামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায় ওই স্কুল ছাত্রীর সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্ক ছিল। শেরপুরের শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান হাবিবের স্ত্রী নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী সাদিয়া মারা গেছে। নির্যাতনে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সাদিয়া। শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। সাদিয়াকে নির্যাতনের মামলায় হাসান হাবিবের স্ত্রী রুমানা জামান পুলিশ হেফাজতে রয়েছেন। শ্রীবর্দী থানা পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত শেষে লাশ উপজেলায় আসার পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে। এর আগে 26 সেপ্টেম্বর রাতে 999 নম্বরে ফোন পেয়ে সাদিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় গৃহকর্ত্রী রুমানা জামানকে। অনলাইনে প্রতারণা ও মানি লন্ডারিং এর অভিযোগে স্যামুয়েল নামে এক নাইজেরিয়ানকে আটক করেছে এনএসআই ও র্যাব। গেল বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়। বেশ কিছুদিন ধরে ওই বিদেশি এনএসআই এর নজরদারিতে ছিল বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা সংস্থা। সম্প্রতি অনলাইনে কোকাকোলা কোম্পানির নামে পুরস্কারের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে ওই নাইজেরিয়ান। আটকের পর তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রংপুরে বায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় লাইফ সাপোর্টে থাকা বৃদ্ধ মহির উদ্দিন মারা গেছেন। শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, মাহিগঞ্জ এলাকায় একটি ফিড কারখানায় কাজ করতেন মাহিরুদ্দিন। বুধবার বিকেলে ফিড মিলের মেশিন পরিষ্কার করার হাওয়া মেশিন নিয়ে রাশিদুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাশিদুল মেশিনের বাতাস বের হওয়া পাইপ মহিরুদ্দিনের বায়ুপথে ঢুকিয়ে দেয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাকিল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হলো। এর আগে বৃহস্পতিবার রাত 2:30টায় ওই কারখানায় শ্রমিকদের ওপর গলিত লোহা ছিটকে পড়ার ঘটনা ঘটে। সেখানে 6 জন আহত হয়। এর মধ্যে মিজানুর রহমান নামে একজন ঘটনার কিছুক্ষণ পর মারা যান। বাকিদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মালয়েশিয়ার বহুল আলোচিত 1MDB দুর্নীতি কেলেঙ্কারিতে নিজেদের ভূমিকার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। আর চলমান তদন্ত বন্ধে প্রায় $3 কোটি দিতে রাজি হয়েছে তারা। কোম্পানিটির মালয়েশীয় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের আদালতে স্বীকার করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিলের জন্য অর্থ সংগ্রহের কাজ পেতে $1 কোটি বেশি ঘুষ দিয়েছিল তারা। এবারে খেলার খবর। করোনা বাস্তবতায় বন্ধ থাকা বাফুফে ফুটবল একাডেমির কার্যক্রম আবারও শুরু করতে যাচ্ছে বাফুফে। ফেডারেশন কর্তাদের নিয়ে ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শন করেছেন কাজী সালাউদ্দিন। 3টি বয়সভিত্তিক দল নিয়ে কাজ শুরুর পরিকল্পনা বাফুফের, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না গিয়ে আপাতত মধ্য ও স্বল্পমেয়াদী পরিকল্পনায় হাঁটবে বাফুফে। মাহফুজুল ইসলামের রিপোর্ট।
ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শনে কাজী সালাউদ্দিন, সঙ্গে নতুন কমিটির নির্বাচিত সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পাওয়া আতাউর রহমান মানিক এবং টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উদ্দেশ্য বন্ধ থাকা বাফুফের আবাসিক ট্রেনিং ক্যাম্পটি পুনরায় চালু করা। লং টার্ম ইজ 10 years to 17 years। মিড টার্মের ছেলেরা হলো 13 to 16 আর শর্ট টার্ম হলো 16 to 20। আমরা শুরু যেটা করব মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম, আর লং টার্ম করার জন্য উই উইল নিড অ্যানাদার 6 months। দীর্ঘদিনের চাওয়া ফুটবল একাডেমি পায়নি পূর্ণতা। গেল বছর ফোর্টিস গ্রুপের সঙ্গে পার্টনারশিপে ট্রেনিং একাডেমিটি চালু হলেও পরে তা করোনা বাস্তবতায় বন্ধ থাকে। এটির ভবিষ্যৎ নিয়েও ছিল শঙ্কা, তবে আবারও সেটি চালু হবার পথে। নিজেদের নানান পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। লং টার্মের যেই বিষয়টা, এটা আমি আগেও বলেছি, এখনো বলি, কিন্তু এটা আমাদের একটু সময় নিতে হবে। এটা নিয়ে আমরা এখনো আলোচনা করতেছি। আমরা চাই একাডেমি শুড গো অন আরেকটু প্রফেশনাল ওয়েতে, আরেকটু বেটার ওয়েতে, লাইক আরেকটু আর্লিয়ার এজ গ্রুপে স্টার্ট করে। এদিকে দেশে একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম নির্মাণে সরকারের কাছে সহায়তা চাইবেন বলে জানান কাজী সালাউদ্দিন। যে প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবো যে আমাদের দেশে একটা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম নাই, এবং আমাদেরকে একটা দুটো কমপ্লায়েন্স, ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম করে দেওয়ার জন্য। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে সংস্কৃতি সংবাদ। 7 মাসের বিরতি ভেঙে খুলল সংস্কৃতি চর্চার সূতিকাগার বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 3 নাটক আর শরৎ উৎসবে প্রথম দিনই মুখর ছিল এই আঙিনা। সেই সাথে 23 অক্টোবর থেকে খুলেছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। প্রথম দিনে সেখানে সিনেমা প্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। হেমন্তে এসেও শরতের বৃষ্টি মঞ্চে নাটক দেখা ও অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে একটিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছুটির দিনে তাই এই অঙ্গনে নেমে আসে আনন্দধারা। শিল্পী ও দর্শকদের কোলাহলে মুখর হয়ে ওঠে শুক্রবার সন্ধ্যা। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় পালাকারের নাটক উজানের মৃত্যু। পরীক্ষণ থিয়েটার হলে জাগরণী থিয়েটার প্রযোজিত নাটক রাজার চিঠি এবং স্টুডিও থিয়েটার হলে চলে খেয়ালি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এ কে কবিরের স্মরণে 2 দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান। 7 মাস 5 দিন পর নাট্যকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে খুলে দেওয়া হয় একাডেমির এসব মিলনায়তন। তার সঙ্গে আনন্দের খবর, এসব মিলনায়তন বিনা ভাড়ায় পান সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে সংস্কার শুরু করার জন্য সেখানে হল ভাড়াতে ভর্তুকি দিতে হয়, ভর্তুকি দেবো। খুব ভালো লাগছে যে ইনশাল্লাহ সব দরজায় খুলে যাবে। শিল্পকলাটা খুলে দেওয়াতে হচ্ছে আমাদের থিয়েটার কর্মীদের জন্য একটা ঈদের মতো। অনেক দিন ধরে বাসায় ছিলাম, তো আজকে ফার্স্ট টাইম থিয়েটারে দেখতে আসলাম। বিকেলে নাচ, গান, আবৃত্তি সহ নানা আয়োজনে একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। 7 মাস পর 49 বাতাস সিনেমা দিয়ে খোলে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স। প্রথম দিনেই সেখানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।